বৃষ্টিতে কাঁদছিল এক গৃহহীন দরিদ্র ছেলে। কোটিপতি মেয়ে বলল, আমার বাড়ি চলো। এরপর যা ঘটল তা দেখে মানবিকতা কেঁদে উঠল। বন্ধুরা, এই সত্য কাহিনীটি বিহারের রাজধানী পাটনার, যেখানে গঙ্গা নদীর পাশে একটি ছোট কুঁড়েঘরে থাকত রাঘব। রাঘবের বয়স ছিল প্রায় ২০ বছর। দেখতে সে ছিল সাধারণ এক ছেলে, কিন্তু তার চেহারায় ছিল এক অদ্ভুত সারল্য, আর চোখে ছিল স্বপ্নের ঝিলিক। তার বাবা গঙ্গা তীরে রিকশা চালাতেন এবং মা আশেপাশে মানুষের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালাতেন। দারিদ্র্য অবশ্যই ছিল, কিন্তু সেই ছোট পরিবারটিতে ভালোবাসা আর শান্তির কোনো অভাব ছিল না। রাঘব ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব মেধাবী ছিল। সে সবসময় তার মাকে বলত, একদিন আমি অনেক বড় মানুষ হব, আর আপনাকে কখনো কাজ করতে দেব না। তার মা হেসে তার মাথায় হাত বুলিয়ে দিতেন। নিজের ছেলের উপর তার পূর্ণ বিশ্বাস ছিল। কিন্তু জীবন সবসময় একই রকম থাকে না। এমন একটা বছর এলো যা রাঘবের পুরো পৃথিবীটাই বদলে দিল। প্রথমে তার মা মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্য টাকা ছিল না। রাঘব সব জায়গায় সাহায্য চাইল, কিন্তু কেউ সাহায্য করার মতো ছিল না। মাত্র কয়েক মাসের মধ্যেই তার মা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। মায়ের চলে যাওয়ার পর ঘরে যেন নিস্তব্ধতা নেমে এলো। রাঘব আর তার বাবা দুজনেই ভেতর থেকে ভেঙে পড়েছিলেন। কিন্তু জীবন তো চালাতে হবে। তার বাবা আগের চেয়ে বেশি পরিশ্রম করতে লাগলেন, কিন্তু ভাগ্য হয়তো আরও পরীক্ষা নিতে চেয়েছিল। একদিন যখন তার বাবা রিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন, তখনই রাস্তায় এক দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। সেদিন রাঘব সত্যিই একা হয়ে গেল। এখন ঘরে না ছিল কোনো আপনজন, না ছিল কোনো সাহারা। কিছুদিন সে কোনোভাবে কুঁড়েঘরে থেকে কাটাল, কিন্তু ভাড়া দেওয়ার টাকা ছিল না। একদিন বাড়িওয়ালা তার জিনিসপত্র বাইরে ফেলে দিল আর পরিষ্কার বলে দিল, এখন এখান থেকে চলে যাও। সেই দিনের পর রাঘব সত্যিই গৃহহীন হয়ে গেল। এখন তার জীবন পাটনার রাস্তা, মন্দির আর রেলওয়ে স্টেশনের আশেপাশে কাটতে লাগল। কখনো কোনো হোটেলে বাসন মাজত, কখনো মজুরি করত, আবার কখনো না খেয়েই ঘুমিয়ে পড়ত। অনেক সময় মানুষের বকুনি শুনতে হতো, অনেক সময় অপমান সহ্য করতে হতো। কিন্তু তার ভেতরে একটা জিনিস তখনও জীবিত ছিল, আশা। তার বিশ্বাস ছিল যে একদিন তার জীবন অবশ্যই বদলাবে। একদিনের কথা, শ্রাবণ মাস চলছিল। সন্ধে হতে হতে আকাশে কালো মেঘ ঘলিয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড বৃষ্টি শুরু হল। পাটনার রাস্তাগুলো ধীরে ধীরে ফাঁকা হতে লাগল। মানুষ দ্রুত নিজের নিজের বাড়ির দিকে ছুটতে লাগল। সেদিন রাঘব সারাদিন কিছু খায়নি। সে কাজের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াল, কিন্তু কোথাও কাজ পেল না। ক্লান্ত, ক্ষুধার্ত আর হতাশ হয়ে সে এক রাস্তার ধারে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি এত বাড়ল যে সে পুরোপুরি ভিজে গেল। তার জামাকাপড় পানিতে জবজবে হয়ে গিয়েছিল। ঠান্ডা বাতাস বইছিল আর তার শরীর কাঁপছিল। তার কাছে একটা ছোট পুরনো ব্যাগ ছিল, যাতে তার ২-৩টে কাপড় আর কিছু বই ছিল। সেই বইগুলো যা পড়ে সে কোনোদিন নিজের জীবন বদলাতে চেয়েছিল। বৃষ্টিতে ভিজতে ভিজতে হঠাৎ তার মনে নিজের বাবা মায়ের কথা মনে পড়তে লাগল। তার মায়ের কথা মনে পড়ল, যিনি সবসময় বলতেন, বাবা, জীবনে যত বড়ই বিপদ আসুক, মানবিকতা কখনো ছেড়ো না। এটা ভাবতে ভাবতে তার চোখ দিয়ে জল পড়তে লাগল। বৃষ্টির ফোঁটা আর তার চোখের জল একে অপরের সাথে মিশে গিয়েছিল। ঠিক সেই সময় সেই রাস্তা দিয়ে একটি কালো লাক্সারি গাড়ি যাচ্ছিল। গাড়ির ভেতরে বসেছিল ২০ বছরের এক মেয়ে, যার নাম অনন্যা। অনন্যা পাটনার এক বড় শিল্পপতির মেয়ে ছিল। তার বাবার শহরে অনেক বড় ব্যবসা ছিল। কিন্তু অনন্যা বাকি ধনী মানুষের মতো অহংকারী ছিল না। তার বাবা তাকে সবসময় শিখিয়েছিলেন যে মানুষের আসল পরিচয় তার মন দিয়ে হয়, টাকা দিয়ে নয়। যখনই গাড়িটি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, অনন্যার নজর হঠাৎ রাস্তার ধারে বসে থাকা সেই ভেজা ছেলেটির ওপর পড়ল। সে মাথা নিচু করে কাঁদছিল। অনন্যা সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বলল, গাড়ি থামাও। ড্রাইভার কিছুটা অবাক হয়ে গেল। সে বলল, ম্যাডাম, এত বৃষ্টিতে এখানে থামা ঠিক হবে না। কিন্তু অনন্যা আবার বলল, আমি বলেছি গাড়ি থামাও। ড্রাইভার গাড়ি রাস্তার ধারে থামাল। অনন্যা গাড়ির দরজা খুলে বৃষ্টির মধ্যে বাইরে নেমে এলো। মাত্র কয়েক সেকেন্ডে তার কাপড়ও ভিজতে শুরু করল, কিন্তু সেদিকে তার খেয়াল ছিল না। সে ধীরে ধীরে রাঘবের কাছে পৌঁছাল। রাঘব প্রথমে ভয় পেয়ে গেল। সে ভাবল হয়তো কেউ তাকে সেখান থেকে তাড়াতে এসেছে। কিন্তু যখন সে মাথা তুলে দেখল, সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, যার চেহারায় উদ্বেগের ছাপ স্পষ্ট। অনন্যা নিচু স্বরে জিজ্ঞেস করল,
তুমি এখানে বৃষ্টিতে কেন বসে আছো? রাঘব কিছু মুহূর্ত চুপ করে থাকল। তারপর তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে ধীর কণ্ঠে বলল, কারণ আমার এখন যাওয়ার মতো কোনো জায়গা নেই। অনন্যা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকল। সে জিজ্ঞেস করল, তোমার বাড়ি কোথায়? রাঘব মাথা নিচু করে বলল, এখন আমার কোনো বাড়ি নেই, আর কোনো আপনজনও নেই। তার কণ্ঠে এত ব্যথা ছিল যে অনন্যার মন গলে গেল। সে দেখল ছেলেটি পুরোপুরি ভিজে গেছে আর ঠান্ডায় কাঁপছে। কিছু মুহূর্ত সে ভাবতে থাকল, তারপর ধীরে ধীরে বলল, যদি তোমার আমার উপর ভরসা থাকে তবে তুমি আমার সাথে আমার বাড়ি চলতে পারো। রাঘব নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। এক ধনী মেয়ে এক অজানা দরিদ্র আর গৃহহীন ছেলেকে নিজের বাড়ি যাওয়ার জন্য বলছে। সে কিছু মুহূর্ত চুপচাপ তার দিকে তাকিয়ে থাকল। তার মনে হলো হয়তো এটি কোনো রসিকতা অথবা কোনো স্বপ্ন, কিন্তু অনন্যার চেহারায় সত্যতা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে আবার বলল, ভয় পেও না, আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই। রাঘবের মনে আশার এক ছোট আলো জ্বলে উঠল। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। বৃষ্টি তখনও টানা হয়েই যাচ্ছিল। অনন্যা গাড়ির দিকে ইশারা করে বলল, চলো। কিছুক্ষণ দ্বিধা করার পর রাঘব ধীরে ধীরে সেই গাড়ির দিকে এগোতে লাগল। সে বিন্দুমাত্র আন্দাজ করতে পারেনি যে বৃষ্টির সেই রাতে নেওয়া এই ছোট পদক্ষেপটি তার পুরো জীবন বদলে দিতে চলেছে। রাঘব ধীরে ধীরে সেই কালো গাড়ির কাছে পৌঁছাল। বৃষ্টি তখনও জোরে পড়ছিল আর রাস্তায় পানি বইছিল। তার মনে ভয়ও ছিল, আবার আশাও ছিল। সে হয়তো প্রথমবার এত দামি গাড়ি এত কাছ থেকে দেখছিল। কিছু মুহূর্তের জন্য সে থমকে গেল, যেন তার পা সামনে এগোতে ভয় পাচ্ছিল। অনন্যা তার দ্বিধা বুঝতে পারল। সে হাসি মুখে বলল, ভয় পেও না, শুধু ভেতরে বসে পড়ো। রাঘব ধীরে ধীরে গাড়ির দরজা খুলে ভেতরে বসল। সিটে বসার সাথে সাথেই সে অনুভব করল যে বাইরের ঠান্ডা বৃষ্টির থেকে একদম আলাদা এক উষ্ণ পরিবেশ গাড়ির ভেতরে আছে। তার কাপড় থেকে পানি ঝরছিল, আর সে বারবার নিজের হাত দিয়ে সিট যেন ভিজে না যায় সেই চেষ্টা করছিল। অনন্যা এটা দেখে বলল, চিন্তা করো না, সিট নিয়ে ভেবো না। গাড়ি ধীরে ধীরে এগোতে লাগল। বাইরে বৃষ্টির ফোঁটা কাঁচের ওপর পড়ে গড়িয়ে যাচ্ছিল, আর রাঘব নিস্তব্ধ হয়ে জানালার বাইরে দেখছিল। হয়তো তার মনে হাজারো প্রশ্ন চলছিল। সে বুঝতেই পারছিল না যে এক অচেনা মেয়ে তার সাথে এত ভালো ব্যবহার কেন করছে। কয়েক মিনিট পর অনন্যা তাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? রাঘব ধীরে ধীরে উত্তর দিল, রাঘব। আর তুমি পড়াশুনো করতে? অনন্যা জিজ্ঞেস করল। রাঘব মাথা নেড়ে বলল, হ্যাঁ, 12 ক্লাস পর্যন্ত পড়েছি। আরও পড়তে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি এমন হলো যে সব মাঝপথে রয়ে গেল। তার কণ্ঠে ব্যথা পরিষ্কার অনুভূত হচ্ছিল। অনন্যা কিছু মুহূর্ত চুপ থাকল, তারপর বলল, যদি সুযোগ পাও তবে কি তুমি আবার পড়তে চাইবে? রাঘব তৎক্ষণাৎ বলল, হ্যাঁ, খুব চাই। তার চোখে হঠাৎ আশার ঝিলিক চলে এলো। প্রায় 20 মিনিট পর গাড়ি পাটনার এক বড় আর অভিজাত এলাকায় পৌঁছাল। সেখানে বড় বড় বাংলো আর চওড়া রাস্তা ছিল। গাড়ি এক বিশাল বাংলোর সামনে গিয়ে থামল। লোহার বড় গেট খুলল আর গাড়ি ভেতরে চলে গেল। রাঘব জানালার বাইরে দেখল তো তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সামনে এক অনেক বড় বাড়ি ছিল, যার চারপাশে সুন্দর বাগান আর আলো ঝলমল করছিল। গাড়ি থামতেই একজন কাজের লোক দৌড়ে এলো আর দরজা খুলল। রাঘব ধীরে ধীরে গাড়ি থেকে নামল। তার পা কাঁপছিল। তার মনে হচ্ছিল যেন সে অন্য কোনো দুনিয়ায় চলে এসেছে। অনন্যা কাজের লোককে বলল, তাড়াতাড়ি একটা তোয়ালে আর শুকনো কাপড় নিয়ে এসো। কাজের লোকটা কিছু সময়ের জন্য অবাক হল, কারণ সে রাঘবের অবস্থা দেখে নিয়েছিল। কিন্তু সে কিছু না বলে ভেতরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সে তোয়ালে আর কাপড় নিয়ে এলো। অনন্যা রাঘবকে তোয়ালে দিয়ে বলল, আগে নিজেকে শুকিয়ে নাও, তারপর ভেতরে চলো। রাঘব চুপচাপ তোয়ালে নিল আর নিজের মুখ ও চুল থেকে পানি মুছতে লাগল। তারপর সে ধীরে ধীরে অনন্যার পেছনে পেছনে বাড়ির ভেতরে গেল। বাড়ির ভেতরের জৌলুস দেখে রাঘব একেবারে স্তব্ধ হয়ে গেল। মার্বেল পাথরের মেঝে, বড় বড় পেইন্টিংস আর সুন্দর ঝাড়লণ্ঠন, এসব সে শুধু সিনেমাতেই দেখেছিল। অনন্যা তাকে একটি ঘরে নিয়ে গেল আর বলল, এই কাপড়গুলো পরে নাও, তারপর নিচে চলে এসো। রাঘব মাথা নাড়ল। কিছুক্ষণ পর যখন সে নতুন কাপড় পরে নিচে এলো, সে নিজেকে আয়নায় চিনতে পারছিল না। পরিষ্কার পোশাকে তাকে একদম আলাদা দেখাচ্ছিল। ডাইনিং টেবিলে খাবার সাজানো ছিল। অনন্যা চেয়ারের দিকে ইশারা করে বলল, বসুন, খাবার খেয়ে নিন। রাঘব ধীরে ধীরে চেয়ারে বসল। তার সামনে গরম গরম খাবার রাখা ছিল। ডাল, ভাত, রুটি আর সবজির ঘ্রাণ তার নাক পর্যন্ত পৌঁছাচ্ছিল। সে কিছু মুহূর্ত শুধু সেই খাবারের দিকে তাকিয়ে থাকল। অনন্যা জিজ্ঞেস করল, কি হলো, খাও?
রাঘব ধীরে ধীরে খেতে শুরু করল। প্রথম লোকমাটা মুখেই দিতেই তার চোখে জল চলে এলো। অনন্যা অবাক হয়ে জিজ্ঞেস করল, আরে কি হলো? রাঘব থেমে থেমে বলল, আমি অনেক দিন ধরে এমন খাবার খাইনি। তার কণ্ঠস্বর ভারী হয়ে এসেছিল। অনন্যার মন গলে গেল। সে বলল, এখন আর তোমাকে ক্ষুধার্ত থাকতে হবে না। সেদিন রাতে রাঘব পেট ভরে খাবার খেল। খাওয়ার পর অনন্যা তাকে একটি ঘরে নিয়ে গেল। ঘরে একটি পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা পাতা ছিল। রাঘব হয়তো জীবনে প্রথমবার এত সুন্দর ঘর দেখছিল। অনন্যা বলল, আজ তুমি এখানেই বিশ্রাম নাও, বাকি কথা কাল হবে। রাঘব নিচু স্বরে বলল, ধন্যবাদ। অনন্যা মৃদু হাসল আর ঘর থেকে বেরিয়ে গেল। রাঘব বিছানায় বসল। কিছুক্ষণ সে ঘরটি দেখতে থাকল। তার বিশ্বাসই হচ্ছিল না যে সকাল পর্যন্ত সে রাস্তায় ছিল আর এখন এত ভালো একটি ঘরে বসে আছে। তার চোখের সামনে বারবার সেই মুহূর্তটি আসছিল যখন বৃষ্টিতে বসে সে কাঁদছিল, আর হঠাৎ অনন্যা তার জীবনে এলো। ধীরে ধীরে তার চোখ বুজে এলো। অনেক মাস পর সেদিন রাতে সে শান্তিতে ঘুমাতে পারল। পরদিন সকালে যখন সে উঠল, জানালা দিয়ে সূর্যের হালকা আলো ঘরে আসছিল। বাইরে বাগানে পাখির ডাক শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। দরজা খুলল আর অনন্যা ভেতরে এলো। সে হাসি মুখে বলল, গুড মর্নিং রাঘব। রাঘব সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। অনন্যা বলল, আরামে বসো, ভয় পাওয়ার দরকার নেই। তারপর সে জিজ্ঞেস করল, যদি তুমি সুযোগ পাও তবে কি তুমি তোমার জীবন বদলাতে চাইবে? রাঘব না ভেবেই তৎক্ষণাৎ বলল, হ্যাঁ, আমি পরিশ্রম করতে চাই। অনন্যা বলল, তাহলে ঠিক আছে, আজ থেকে তোমার নতুন জীবন শুরু হলো। রাঘব অবাক হয়ে তার দিকে তাকাল। অনন্যা আরও বলল, তুমি পড়াশোনাও করবে আর এখানে থেকে কাজও শিখবে। রাঘবের চোখে চকমকা নিয়ে এলো। সে প্রথমবার অনুভব করল যে হয়তো ভাগ্য তার জন্যেও কোনো নতুন পথ খুলে দিয়েছে। কিন্তু সে জানত না যে সামনে তার জীবনে এমন এক ঝড় আসতে চলেছে যা তার সততা আর বিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা নিতে চলেছিল। পরের কয়েক সপ্তাহে রাঘবের জীবন পুরোপুরি বদলাতে শুরু করল। যে ছেলেটি একসময় রাস্তার ধারে খালি পেটে রাত কাটিয়েছে, সেই এখন এক নিরাপদ বাড়িতে থাকছে। সকালে সে তাড়াতাড়ি উঠত, ঘরের ছোটখাটো কাজে সাহায্য করত আর তারপর পড়াশোনা করত। অনন্যা তাকে কলেজে ভর্তিও করিয়ে দিয়েছিল। রাঘবের কাছে এসব কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না। সে প্রতিদিন নিজেকে একটা কথা দিত যে মেয়েটি আমার ওপর ভরসা করেছে, আমি তার ভরসা কক্ষণও ভাঙতে দেব না। ধীরে ধীরে বাড়ির লোকও তাকে বুঝতে শুরু করল। শুরুতে কাজের লোক আর স্টাফরা তাকে সন্দেহের চোখে দেখত, কিন্তু রাঘবের ব্যবহার এত বিনয়ী আর সৎ ছিল যে কিছু সময়ের মধ্যেই সবার চিন্তাধারা বদলাতে লাগল। সে কারো সাথে চড়া গলায় কথা বলত না। যদি বাড়ির কোনো কর্মী অসুস্থ হয়ে পড়ত, তবে রাঘব নিজে তাকে সাহায্য করত। যদি কারো কোনো মালপত্র তুলতে অসুবিধা হতো, তবে সে তক্ষুনি এগিয়ে গিয়ে সাহায্য করত। অনন্যা প্রায়ই দূর থেকে এসব দেখত। সে অনুভব করতে শুরু করেছিল যে রাঘব শুধু পরিশ্রমেই নয়, বরং মনের দিক থেকেও খুব ভালো মানুষ। অনেক সময় বিকেলে দুজনে বাড়ির বাগানে বসে কথা বলত। একদিন অনন্যা তাকে জিজ্ঞেস করল, রাঘব, যদি তোমার বাবা মা আজ বেঁচে থাকতেন তবে তারা কি চাইতেন? রাঘব কিছু মুহূর্ত চুপ থাকল, তারপর ধীরে ধীরে বলল, তারা চাইতেন যেন আমি পড়াশোনা করে এক ভালো মানুষ হই আর কারো সাহারা হই। তার চোখে হালকা আর্দ্রতা ছিল। অনন্যা হাসি মুখে বলল, তাহলে সেটাই করো, কারণ জীবন তোমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। দিন কাটতে থাকল আর দুজনের মধ্যে বন্ধুত্ব গভীর হতে লাগল। কিন্তু প্রতিটি ভালো গল্পে এক কঠিন মোড় অবশ্যই আসে। একদিন হঠাৎ বাড়িতে অনেক বড় হাঙ্গামা শুরু হল। সাত সকালে অনন্যার চাচা চড়া গলায় কাজের লোকদের উপর চিৎকার করছিলেন। বাড়ির লকার থেকে টাকা আর জরুরি কাগজপত্র নিখোঁজ। এটা শুনেই সারা বাড়িতে হইচই পড়ে গেল। লকারে কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আর অনেক নগদ টাকা রাখা ছিল। সবাই ঢাবড়ে গেল। বাড়ির প্রতিটি ঘর তল্লাশি শুরু হল। কিছুক্ষণের মধ্যেই সন্দেহের দৃষ্টি রাঘবের দিকে যেতে লাগল। অনন্যার চাচা রেগে বললেন, যখন থেকেই ছেলেটি বাড়িতে এসেছে তখন থেকেই সব উল্টোপাল্টা হচ্ছে। কিছু আত্মীয় তার সাথে তাল মেলালেন। আমরা আগেই বলেছিলাম রাস্তা থেকে তুলে কাউকে অচেনাভাবে বাড়িতে আনা ঠিক নয়। রাঘব এসব শুনে স্তব্ধ হয়ে গেল। তার মন যেন ভেঙে গিয়েছিল। সে ধীরে ধীরে বলল, আমি কিছু করিনি, আমি এমনটা কখনো করতে পারি না। কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না। কিছু মানুষ তো তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলতে লাগল। রাঘবের চোখে জল চলে এলো। যে বাড়িকে সে নিজের আশ্রয় ভাবতে শুরু করেছিল, সেখানেই আজ তার উপর চুরির অপবাদ দেওয়া হচ্ছে। ঠিক তখনই সেখানে অনন্যা চলে এলো। সে সবার কথা শুনল আর তারপর শান্ত কণ্ঠে বলল, কোনো সিদ্ধান্ত প্রমাণ ছাড়া হবে না। তার চাচা বললেন, প্রমাণের কি দরকার,
বাড়িতে নতুন কে আছে, এই ছেলেটাই? অনন্যা দৃঢ় কণ্ঠে বলল, আমার রাঘবের ওপর ভরসা আছে। এটা শুনে সবাই চুপ হয়ে গেল। রাঘব অবাক হয়ে অনন্যার দিকে তাকাল। তার চোখে প্রথমবার আশার ঝিলিক দেখা গেল। অনন্যা আরও বলল, যদি কেউ চুরি করে থাকে তবে সত্য সামনে আসবে, কিন্তু বিনা কারণে কারো ওপর অপবাদ দেওয়া ভুল। বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার সিদ্ধান্ত নেওয়া হলো। সবাই ড্রয়িং রুমে জড়ো হলো। কিছুক্ষণ পর ফুটেজ চলতে লাগল। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে গভীর রাতে এক ব্যক্তি চুপচাপ স্টাডি রুমে গিয়েছিলেন। সবার নজর স্ক্রিনে আটকে ছিল। কয়েক সেকেন্ড পরেই সত্য সামনে চলে এলো। ক্যামেরায় যে মুখটি দেখা গেল সেটি রাঘবের ছিল না, সেটি ছিল খোদ অনন্যারই চাচা। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সবাই একে অপরের মুখ দেখতে লাগল। অনন্যার চাচা ঘাবড়ে গেলেন, তার মুখ ঘামতে লাগল। কিছুক্ষণের মধ্যেই আসল সত্য প্রকাশ পেল। আসলে তিনি কোম্পানির কিছু দলিল আর টাকা চুরির পরিকল্পনা করেছিলেন, যাতে পরে ব্যবসা দখল করতে পারেন। কিন্তু তার এই চাল ক্যামেরায় ধরা পড়ে গেল। এখন সব মানুষ নিজেদের ভুল বুঝতে পারছিল। কিছুক্ষণ আগে যে মানুষগুলো রাঘবের ওপর সন্দেহ করছিল, তারাই এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাঘব চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে কষ্ট তখনও ছিল, কিন্তু সে কিছু বলল না। অনন্যা তার কাছে এলো আর ধীরে ধীরে বলল, আমি জানতাম তুমি এমনটা করতে পারো না। তার কণ্ঠে বিশ্বাস পরিষ্কার ফুটে উঠছিল। রাঘবের চোখের জল বাঁধ মানল না। সে ধীর স্বরে বলল, ধন্যবাদ যে আপনি আমার উপর ভরসা করেছেন। সেই দিনের পর বাড়িতে সবার চোখে রাঘবের সম্মান আরও বেড়ে গেল। মানুষ বুঝতে পেরেছিল যে দরিদ্র হওয়া কোনো অপরাধ নয়, আসল পরিচয় মানুষের চরিত্র দিয়ে হয়। কিন্তু সেই দিনের পর রাঘবের মনে আরও একটি অনুভূতির জন্ম নিতে শুরু করেছিল। সেটি ছিল অনন্যার প্রতি গভীর শ্রদ্ধা, আর হয়তো তার চেয়েও বেশি কিছু। অন্যদিকে অনন্যাও ধীরে ধীরে অনুভব করতে শুরু করেছিল যে রাঘব শুধু এক দায়িত্বশীল আর সৎ মানুষই নয়, বরং তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। দুজনে তখনও এই অনুভূতি পুরোপুরি বুঝতে পারেনি যে তাদের জীবনের এই সম্পর্কটি ভবিষ্যতে এমন এক মোড়ে পৌঁছতে চলেছে যেখানে মানবিকতার শুরু প্রেমে পরিণত হবে। সেই ঘটনার পর বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল। যে রাঘবের ওপর কয়েক ঘন্টা আগে চুরির অপবাদ দেওয়া হচ্ছিল, সেই এখন সবার চোখে সম্মানের পাত্র হয়ে উঠেছে। অনন্যার চাচার সত্য সামনে আসার পর তাকে বাড়ি এবং কোম্পানি দু জায়গা থেকেই দূরে সরিয়ে দেওয়া হলো। রাঘবের মনে সেদিন অনেক কিছু ভেঙেও গিয়েছিল, আবার অনেক কিছু নতুন করে তৈরিও হয়েছিল। সে এটা বুঝতে পেরেছিল যে জীবনে ভরসা সবচেয়ে বড় জিনিস, আর সেই ভরসা অনন্যা যেভাবে তার পাশে দাঁড়িয়ে রক্ষা করেছিল, সেই কথা সে সারা জীবন ভুলতে পারবে না। সেই দিনের পর রাঘব নিজের সাথে আরও একটি অঙ্গীকার করল। এখন সে শুধু নিজের জন্য নয়, বরং সেই ভরসার জন্যও কঠোর পরিশ্রম করবে, যা কেউ তার ওপর করেছে। সময় ধীরে ধীরে কাটতে লাগল। রাঘব পড়াশোনায় আরও বেশি পরিশ্রম করতে লাগল। দিনে কলেজে যেত আর বিকেলে অনন্যার অফিসে গিয়ে কাজ শিখত। শুরুতে সে ছোটখাটো কাজ করত, কিন্তু তার বুদ্ধি আর পরিশ্রম দেখে কোম্পানির লোকও প্রভাবিত হতে লাগল। রাঘব খুব তাড়াতাড়ি ব্যবসার খুঁটিনাটি বুঝতে শুরু করল। অনন্যা প্রায়ই মিটিংগুলোতে তাকে নিজের সাথে বসতে দিত। অনেক সময় যখন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হতো, তখন সে রাঘবের থেকেও তার মতামত জানতে চাইত। শুরুতে রাঘব ইতস্তত করত, কিন্তু ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়তে লাগল। একদিন কোম্পানির এক বড় মিটিং চলছিল। কিছু মানুষ একটা প্রজেক্ট নিয়ে দ্বিধায় ছিলেন। রাঘব চুপচাপ সবটা শুনল, আর তারপর ধীরে ধীরে একটি পরামর্শ দিল। সবাই প্রথমে তো অবাক হল যে এক সাধারণ ছেলে এত বুদ্ধিমত্তার কথা কিভাবে বলতে পারে, কিন্তু যখন তার পরামর্শ অনুযায়ী কাজ করা হলো, তখন কোম্পানির অনেক লাভ হলো। সেই দিনের পর কোম্পানির কর্মচারীদের দৃষ্টিভঙ্গিও বদলে গেল। এখন মানুষ রাঘবকে শুধু এক দরিদ্র ছেলে নয়, বরং এক বুদ্ধিমান আর পরিশ্রমী মানুষ হিসাবে দেখতে শুরু করল। অন্যদিকে অনন্যাও রাঘবের মধ্যে হতে থাকা এই পরিবর্তন দেখছিল। তার গর্ব হতো যে যে ছেলেটিকে সে বৃষ্টির দিনে রাস্তা থেকে তুলেছিল, সেই আজ নিজের পরিশ্রমে নিজের পরিচয় তৈরি করছে। এক বিকেলে দুজনে বাড়ির বাগানে বসেছিল। হালকা বাতাস বইছিল আর আকাশে সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। কিছুক্ষণ দুজনে নিস্তব্ধ হয়ে বসে থাকল। তারপর রাঘব ধীরে ধীরে বলল, যদি সেই রাতে আপনি আমাকে সেখান থেকে না আনতেন, তবে হয়তো আজ আমি বেঁচেও থাকতাম না। অনন্যা হাসল। সে বলল, আমি বিশেষ কিছু করিনি, আমি শুধু মানবিকতা পালন করেছি। রাঘব তার দিকে তাকাল। তার চোখে এক গভীর অনুভূতি ছিল। সে বলল, না, আপনি শুধু মানবিকতা পালন করেননি, আপনি আমার জীবন বদলে দিয়েছেন।
সেদিন দুজনে প্রথমবার অনুভব করল যে তাদের মাঝখানের সম্পর্কটি শুধু সাহায্য বা বন্ধুত্বের নয়, তাদের হৃদয়ে একে অপরের জন্য এক বিশেষ জায়গা তৈরি হয়ে গেছে। কিন্তু দুজনে সেই অনুভূতি কথায় প্রকাশ করল না। কয়েক মাস পর রাঘবের পড়াশোনা শেষ হল। এখন সে পুরোপুরি কোম্পানির কাজে নিয়োজিত হল। তার পরিশ্রম আর সততার কারণে কোম্পানি আগের চেয়ে বেশি দ্রুতগতিতে এগিয়ে যেতে লাগল। একদিন কোম্পানির বার্ষিক মিটিং ছিল। সেদিন অনন্যা সবার সামনে একটি ঘোষণা করল। সে বলল, আজ আমি কোম্পানির এক বড় দায়িত্ব রাঘবকে সঁপে দিতে চাই। পুরো হল করতালি দিয়ে ফেটে পড়ল। রাঘব আবেগাপ্লুত হয়ে পড়ল। তার মনে পড়ছিল সেই দিনটির কথা যখন সে বৃষ্টিতে রাস্তায় বসে কাঁদছিল, আর আজ সেই ছেলেই এক বড় কোম্পানির দায়িত্ব সামলাতে যাচ্ছে। মিটিং শেষ হওয়ার পর রাঘব অনন্যার কাছে এলো। সে বলল, আমি আজ যা কিছু সব আপনার কারণে। অনন্যা হাসিমুখে বলল, না, এসব তোমার পরিশ্রমের ফল। কিছু মুহূর্তের নিস্তব্ধতার পর রাঘব সাহস সঞ্চয় করল। সে ধীর স্বরে বলল, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। অনন্যা বলল, বলো। রাঘব বলল, আপনি কি আমার জীবনের অংশ চিরকালের জন্য হতে চাইবেন? এটা শুনে অনন্যা কিছু মুহূর্ত চুপ থাকল। তারপর তার চেহারায় এক মৃদু হাসি ফুটে উঠল। সে বলল, হয়তো এই প্রশ্নটি আমার আগে করা উচিত ছিল। দুজনে হেসে উঠল। কয়েক মাস পর পুরো পরিবার আর শহরের মানুষের উপস্থিতিতে তাদের বিয়ে হল। বিয়ের দিন রাঘবের চোখে জল ছিল। তার বাবা মায়ের কথা মনে পড়ছিল, কিন্তু সে এটাও অনুভব করছিল যে জীবন তাকে এক নতুন পরিবার দিয়ে দিয়েছে। যখন বিয়ের রীতিনীতি শেষ হল, তখন রাঘব সবার সামনে একটি কথা বলল। সে বলল, এক রাতের মানবিকতা আমার পুরো জীবন বদলে দিয়েছে। যদি সেই রাতে কেউ এক অজানার সাহায্য না করত, তবে হয়তো আজ এই দিনটি কখনোই আসত না। পুরো পরিবেশ আবেগাপ্লুত হয়ে পড়ল। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এক অনেক বড় শিক্ষা পাই। টাকা মানুষকে ধনী অবশ্যই বানাতে পারে, কিন্তু বড় মানুষ শুধু মানবিকতা তৈরি করে। কখনো কখনো আমাদের ছোট একটি সাহায্য কারো পুরো জীবন বদলে দিতে পারে। আমরা প্রায়ই ভাবি যে দুনিয়ায় ভালো মানুষ কম, কিন্তু সত্যি হলো এই যে যেখানে মানবিকতা বেঁচে আছে সেখানে আশাও বেঁচে থাকে। এখন আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। যদি আপনি অনন্যার জায়গায় হতেন আর আপনি বৃষ্টিতে কোনো অচেনা মানুষকে কাঁদতে দেখতেন, তবে কি আপনি তাকে সাহায্য করতেন? আর যদি আপনাদের মনে হয় যে দুনিয়ায় এখনও মানবিকতা বেঁচে আছে, তবে এই কাহিনীটি অবশ্যই শেয়ার করুন, যাতে বেশি মানুষের কাছে এই বার্তা পৌঁছাতে পারে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কাহিনী। আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানান। সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হবে এমনই হৃদয়স্পর্শী অন্য কোনো কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।